নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহান্তের সন্ধ্যায়। তিনি যেরকম আশা করেছিলেন বা আশঙ্কা করেছিলেন ব্যাপারটা সেরকমই হলো। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পুরো রাখতে পারলেন না। মিনিট পাঁচেক তিনি বলেছিলেন, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তার মাইক্রোফোন অফ করে দেওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে আসেন। তার ক্ষোভ উগরে দেন বাইরের সাংবাদিকদের সামনে। তিনি বলেছেন তাকে ইচ্ছাকৃত অপমান করা হয়েছে। যদিও এই মাইক্রোফোন অফ করে দেওয়ার ব্যাপারটা পরবর্তীতে অস্বীকার করেছেন অনেকেই। পিআইবির তরফ থেকে বলা হয়েছে ভুল দিকে চালিত করার চেষ্টা। পরবর্তীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বলেছেন মাইক্রোফোন অফের মতো ঘটনা ঘটেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তাকে অপমানিত করা হয়েছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। মোদী সরকার গত দুবারের তুলনায় এবারে ক্ষমতায় এসেছেন অনেক কম সংখ্যা নিয়ে। অন্যদিকে সংসদে বিরোধীদের সংখ্যা এবার যথেষ্ট বেশি, তারা ইন্ডিয়া জোট গড়েছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল নরেন্দ্র মোদী বা তাঁর সরকার এইবারে এই টার্মে বিরোধীদের অতটা ইগনোর করতে পারবেন না। কিন্তু কয়েক দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য বিজেপির বিরুদ্ধে মাইক্রোফোন সুইচ অফ করে দেওয়ার অভিযোগ উঠল। এর আগে উঠেছিল সংসদে যখন বলছিলেন রাহুল গান্ধী, আর এবার নীতি আয়োগের বৈঠকে যেখানে তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি দুদিক থেকে তাৎপর্যপূর্ণ ছিল। এক তো নির্বাচনের পর এই প্রথম তিনি দিল্লি সফরে, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে তিনি এই রাজ্যের প্রতি যে বঞ্চনা হচ্ছে, এই রাজ্যের পাওনা টাকা পাওয়া যাচ্ছে না, সেই বিষয়টি নিয়ে সওয়াল করবেন। আর দ্বিতীয়, যেখানে অন্য কোনো বিজেপি মুখ্যমন্ত্রী এই বৈঠকে নেই, তারা কার্যত এই বৈঠক বয়কট করেছেন, ইন্ডিয়া জোটের শরিক হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আজ যোগ দিয়েছিলেন। আমি বিষয়গুলো এক এক করে তুলব এবং আমাদের আজ যারা অতিথি তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আসুন এক ঝলক দেখে নিই আজকের দিনের ঘটনাবলী, কিভাবে কি ঘটেছে এবং তারপর তার প্রতিক্রিয়ায় কোন শিবির থেকে কি বক্তব্য সামনে এসেছে। আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব। Only me, on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। যা বলেছিলেন তাই হলো। নীতি আয়োগের বৈঠকে কথা বলতে নাও দেওয়া হতে পারে এই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন। অভিযোগ করলেন তাকে কথা বলতেই দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। স্পষ্ট বললেন আর কোনো দিন যাবেন না নীতি আয়োগের বৈঠকে। দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। পাল্টা মমতার অভিযোগ নিয়ে সরব হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকের পর সীতারামনের দাবি মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন মমতা। It's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. And it is unfortunate. If she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. Wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। মমতার দাবি ভ্রান্ত জানিয়ে এক্সে পোস্ট পিআইবির ফ্যাক্ট চেক কমিটিরও, সেখানে বিবৃতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইক বন্ধ করার অভিযোগ করেছেন তা মিথ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল মধ্যাহ্ন ভোজনের পর। সপ্তম বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, তার ফেরার তাড়া থাকায় তাকে আগে বলবার সুযোগ দেওয়া হয়। শনিবারের বৈঠকে বিরোধী ইন্ডিয়া ব্লকের তরফে একমাত্র প্রতিনিধি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনা ইস্যুতে তিনি সরব হবেন তা আগেই স্পষ্ট করেছিলেন। তবে তার বৈঠক ওয়াকআউট নিয়ে শুরু রাজনৈতিক তরজাও।
কোনো কর্মচারীর এ ধরনের কোনো উদ্ধত্ত নেই বা কোনো প্রতিষ্ঠানে এ ধরনের কোনোদিন কাজকর্ম হয়নি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন আর তার মাইকটা বন্ধ করে দেওয়া হবে। এটা সত্য, সত্যের অপলাপ না অর্ধ সত্যের কাছাকাছি? আরো একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কিভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। বঞ্চিত বাংলা, নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর এজেন্ডা। বিজেপির দাবি মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছেন মমতা। তবে ইন্ডিয়া শিবিরে কোথাও জোট অঙ্কেও সরল সমাধান দেখছে না সংশ্লিষ্ট মহল। এই অভিযোগগুলিকে নিয়ে আগামী দিনে বাংলায় আরও বৃহত্তর আন্দোলন, আরও বেশি করে বাঙালির অস্মিতাকে তুলে ধরে তিনি মাঠে নামবেন। রাজনৈতিকভাবে বাংলার যে একটা দক্ষতা রয়েছে, বাংলার যে একটা চিত্র রয়েছে, জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী মুখ তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঙালিয়ানা, বাঙালিত্বকেই আরও একবার হাতিয়ার করলেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, নিউ দিল্লি। আপনারা দেখলেন আজ সারাদিনের ঘটনা চক্র, এক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং পাল্টা সাফাই কেন্দ্রের তরফে। আমি আজকে যারা রয়েছেন এই টেবিলে অতিথি হিসেবে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দিই আপনাদের। রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দলের তরফ থেকে আজ কোহিনুর রয়েছেন আমাদের সঙ্গে এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের তরফে সুস্মিতা বিশ্বাস, আমাদের সঙ্গে বিজেপির রাজ্য বিজেপির প্রতিনিধি পৃথ্বীরাজ রয়েছেন, পৃথ্বীরাজ মুখার্জি, এবং বিশ্লেষক হিসেবে রয়েছেন অধ্যাপক উজ্জ্বল চৌধুরী। আমি পৃথ্বীরাজ, খুব স্বাভাবিক কারণে আপনাকে আমি প্রথম প্রশ্নটা করতে চাই। দেখুন, আমি এইভাবে প্রশ্নটা করতে চাইছি না যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনের মাইক অফ করে দেওয়া হলো, এটাই কি বিজেপির চেহারা ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, আমি যতটুকু রাজনীতি বুঝি, ইন্ডিয়া জোটের একটা সিদ্ধান্ত হয়েছিল যে তারা এই নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে তিনি সমন্বয়ের অভাবের অভিযোগ করেছেন, যে কোনো কারণেই হোক। অ্যাজ আ ভেরি সিনিয়র লিডার মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের একমাত্র, শুধু দলের নেতা নন, নেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রীও বটে একটা রাজ্যের, গুরুত্বপূর্ণ রাজ্যের, তিনি একমাত্র গেলেন। তাকে যদি একটু অতিরিক্ত সম্মান দেওয়া হতো, আমার তো মনে হয় রাজনৈতিকভাবে তাতে বিজেপির লাভ হতো, আপনারা বলতে পারতেন। তার সঙ্গে এই আচরণ কেন করা হলো? দেখুন পার্থদা, বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আজকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ আপনারা যেটা দেখাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে, সেটা তো তাদের যথেষ্ট প্রি প্ল্যান ছিল। এটা আমরা আগেই বুঝতে পেরেছি যখন গতকাল আপনার সাগরিকা ঘোষের যিনি স্বামী এবং উনি প্রখ্যাত সাংবাদিক একটা প্রতিবেদনে দেখিয়েছিলেন এবং তিনি খুব পরিষ্কার করে জানিয়েছিলেন যে উনি বৈঠকের পর, অর্থাৎ নীতি আয়োগের বৈঠকে ওনার বক্তব্য পেশ করবার পরে উনি ওয়াকআউট করতে পারেন এবং সেখানে তিনি মেনশন করেছিলেন যে দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দ্য ডেমোক্রেসি। তো সেই জায়গা থেকে বলি সেটা যথেষ্ট তাদের প্রি প্ল্যান ছিল। না না না, আমি এক মিনিট আপনাকে থামাচ্ছি পৃথ্বীরাজ। যদি উনি ওনার বক্তব্য পুরোটা বলতেন, তারপরে বেরিয়ে আসতেই পারেন, হয়তো তিনি নিশ্চয়ই আর বাকি অংশের জন্য অন্য মুখ্যমন্ত্রীদের বক্তব্য শোনার জন্য বসতেন না। দ্যাট ইজ এ ডিফারেন্ট আর্গুমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, মুখের সামনে মাইক বন্ধ করে দিয়ে কি প্রমাণ করার চেষ্টা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা রাজনৈতিক সুযোগ পেলেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করার। তার যথেষ্ট ক্ল্যারিফিকেশন আমাদের মাননীয় মন্ত্রী নির্মলা সীতারামনজি দিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে না আমার 5 মিনিট না, আমার আরো অ্যাডিশনাল 5 মিনিট দরকার, তাহলে মানে না, কথাটা শুনুন, কথাটা আমায় শেষ করতে দিন। ওনার একটা সার্টেন টাইম অ্যালোকেট করা থাকে, সব রাজ্যের জন্য করা হয়েছে সেখানে। এবার বিষয়টা হচ্ছে মেঘালয়ের যিনি প্রতিনিধি ছিলেন, মেঘালয়ের পক্ষ থেকে তারাও কিন্তু এক্সট্রা টাইম চেয়েছিলেন সেখানে। আচ্ছা, বিহারের পক্ষ থেকে মানে বিহারের পক্ষে যিনি প্রতিনিধিত্ব করেছেন সেখানেও কিন্তু তারা এক্সট্রা টাইম চেয়েছে। সবাই কিন্তু যার সময় লাগবে, আই ওয়ান্ট টু স্পিক মোর বলে তারা কিন্তু বলতে পারতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো, সেখানে তিনি বললেন না, সেখানে তিনি ওয়াকআউট করে চলে এলেন। এবার বিষয়টা যেটা এখান থেকে উঠে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখুন আপনার কি বলে, অধীর রঞ্জন চৌধুরীও খুব স্পেসিফিক্যালি কথাটা বলেছেন যে এই যে মানে কেন্দ্র থেকে আজকে আমন্ত্রণ পত্রটা পাঠানো হয়েছে তাদের কাছে, কিন্তু অবস্থানগতভাবে তারা সেখানে, রাজনৈতিক অবস্থানগতভাবে তারা সেখানে যোগ দেয়নি। আমি অধীর চৌধুরী কি বলেছেন সেটা নিয়ে ইন্টারেস্টেড নই। আমি আপনার বক্তব্য, পৃথ্বীরাজ এক মিনিট, আপনার বক্তব্য আমি যতটুকু শুনলাম এবং ইন বিটুইন লাইন আমি যা পড়লাম, তাতে আপনার বলার উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এনিহাও ওয়াকআউট করতেনি, মমতা বন্দ্যোপাধ্যায় এনিহাও বেরিয়ে এসে তার ক্ষোভ উগরে দিতেনি, তাকে 2 ঘন্টা সময় দেওয়া হলো, সিন একই হতো। আপনি এটাই বলতে চাইছেন কোহিনুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাই ছিল, তিনি প্রাথমিকভাবে চেয়েছিলেন আরো একজন কেউ ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী থাক,
তিনি এই জন্য আশা করেছিলেন যে সোরেন যাবেন, কিন্তু আলটিমেটলি যাননি কেউ। মমতা একা পড়ে গেছিলেন, তাকে বেরিয়ে আসতেই হতো, তাকে তার স্ট্যান্ড ক্লিয়ার করতেই হতো। তিনি শুধু, এগুলো হচ্ছে অছিলা। না, আমি এটা একদম ঠিকই তো বলে দিচ্ছি যে সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান, ইট ওয়াজ প্ল্যান, এবং আরো ইন্টারেস্টিংলি Pre-planned. ইট ওয়াজ প্রি প্ল্যান অ্যান্ড ইট ওয়াজ বিজেপি ওয়াজ অলরেডি এনলাইটেড, তারা অলরেডি জ্ঞানদীপ্ত ছিল যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা কিছু করবে। এরকম একটা কিছু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কম সময় বক্তৃতা করতে পারবেন, এরকম একটা অজুহাত দিয়ে তিনি বেরোবেন, এটা বিজেপি আগেই বুঝতে পেরে গেছিল, গতকালই বুঝতে পেরে গেছিল। তাই জন্য আজকে ইচ্ছা করেই বিজেপি ওকে কম টাইম দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাটা পায়। মানে অদ্ভুত মানে যুক্তি, এই যুক্তি নিয়ে পৃথিবীতে মানুষ রাজনীতি করে কেন, এটাই সব থেকে বড় প্রশ্ন, এটা গুগল উত্তর দিতে পারে। একটা জিনিস আমি এখানে কোহিনুর শুধু মেনশন করছি, আমি জানি না এটা পৃথ্বীরাজ মেনশন করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 7 নম্বরে নাম ছিল, লাঞ্চের পর তার বলার সুযোগ আসার কথা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন, লাঞ্চে বেরিয়ে যাবেন, এই কমিউনিকেশন ছিল বলে তাকে এগিয়ে দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। আমার কি তাই তো কথা পৃথ্বীরাজ? হচ্ছে- আমার কথা হচ্ছে যে আমি তো প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে বিজেপি জানতো যে এরকম একটা কিছু করবে, তাই জন্য ইচ্ছা করে কম টাইম মুখের সামনে মাইকটা বন্ধ করে দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করতে পারে। এটা দারুণ ব্যাপার। এটা দিস ওয়াজ মাই কোশ্চেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সুযোগটা বিজেপি দিল কেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি এই সুযোগ দেন, এই লজিক নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে কেন, এটাই সবথেকে বিরল প্রশ্ন। তাহলে তো ঝাড়খণ্ডকে 16 মিনিট সময় দেওয়া হয়েছিল, ঝাড়খণ্ডকে 16 মিনিট বলবার জন্য টাইম স্পেন্ড দেওয়া হয়েছিল। অ্যাটিটিউডের, আমি আবার বলছি, ইট ইজ অল অ্যাবাউট অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে আপনি দেখবেন তার খাওয়ার ধরন, আমি কোনোদিন চামচ দিয়ে খেতে পারি না, আমাকে হাত দিয়ে খেতে হবে, আমি কমফর্টেবল নই। বিজেপির অ্যাটিটিউডটাই হচ্ছে, বিজেপির অ্যাপ্রোচটাই হচ্ছে আনডেমোক্রেটিক। আমি যা বলবো তাই শুনতে হবে, আপনি কিছু বলবেন না। সে স্বর্গে যাক, নরকে যাক, মঙ্গল গ্রহে যাক, মার্কিন যুক্তরাষ্ট্রে যাক, তার অ্যাটিটিউডটাই ওই রকমই থাকবে। সেটা পার্লামেন্টে কারোর মাইক বন্ধ হতে পারে, লিডার অফ দি অপোজিশনের মাইক বন্ধ করে দিতে পারে, আমরা তো পার্লামেন্টে দেখতে পেয়েছি, তো টিভিতে চলে, এবং এখানেও তাই। সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাচনভঙ্গিটা একটু অ্যাটাকিং হয়, সেটা হজম করা কিন্তু একটু তিনি যে tough দাবিটা হয়। করছেন তার তো জেনুইনিটি আছে, তিনি আজকে থেকেই দাবি করছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারণা দিয়েছেন গিয়ে দিল্লি। এবং প্রশ্ন তুলছে, এবার ওই মিটিংয়ে তো প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে, এবং প্রশ্ন যদি সিলেবাসের বাইরে থাকে তাহলে প্রশ্নপত্রের মাইকটা বন্ধ করে দিলেই এক্সাম পরিষ্কার। না না, এই ব্যাপারটা কোহিনুর দা হয়তো জানে না যে আমরা মানে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের সরকার কিন্তু যে আমন্ত্রণ পত্রটা পাঠিয়েছিল রাজ্যের যখন প্রশাসনিক বৈঠক হয়, রাজ্যের যখন মূল প্রশ্ন হচ্ছে বিরোধীদেরকে আমন্ত্রণ পত্রটা বিজেপির একজন মুখ্যমন্ত্রী যদি বলার জন্য এক মিনিট বিজেপির একজন মুখ্যমন্ত্রী যদি 10 মিনিট সময় পান, 15 মিনিট সময় পান, তাহলে একজন অবিজেপি মুখ্যমন্ত্রী, যিনি একমাত্র অবিজেপি মুখ্যমন্ত্রী ওই বৈঠকে, তিনি কেন মাত্র 5 মিনিট সময় পাবেন? আপনি পিসিআর কে বলুন না সেই ভিডিওটা চালাতে যেখানে মুখ্যমন্ত্রী আবেদন করছেন না আমার আরো 5 মিনিট, আই ওয়ান্ট টু স্পিক মোর, এই কথাটা বলছেন ওই নীতি আয়োগ বৈঠকে গিয়ে বলছেন যে এক মিনিট আমি জানি না, ওইখানে প্রফেসর চৌধুরী আছেন, প্রফেসর চৌধুরী, এক মিনিট প্রফেসর চৌধুরী, আমি এই পয়েন্টটাই আপনার প্রতিক্রিয়া চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন, এটা বিজেপি জানতো, তারপরেও তাকে এই অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ দিল বিজেপি। অত্যন্ত বোকামি, অত্যন্ত অগণতান্ত্রিক, এবং যেটা আমরা আগেও শুনেছি, এবং বিরোধী দল নেতার বক্তব্য, প্রথম বক্তব্য এই পার্লামেন্টে সেখানেও দেখেছি কি করে ক্যামেরা সরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকবার মাইক বন্ধ করে দেওয়া হয়, আমরা লোকসভায় দেখেছি। তো এটা তো জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়েছে কিনা, কিন্তু এইটুকু সত্য যে 5 থেকে 6 মিনিটই বলতে পেরেছেন এবং তারপর বেরিয়ে আসছেন। আমার যেখানে অন্যরা অনেক বেশি বলেছেন, তিনি সেটাও বলেছেন। আপনার এই পয়েন্টটা রাইট, একমাত্র বিরোধী পক্ষের যখন মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে সেটা আরো শোনার সময় দেওয়া উচিত ছিল। কিন্তু আমি সাথে একটা প্রশ্ন রাখতে চাই, এই চাপান উত্তরের মধ্যেই কি রাজনীতি থাকবে? আরেকটু ইনফর্মড, আরেকটু এডুকেটেড রাজনীতিক হলে কি দোষ? যেটা বারবার বলছেন যে রাজ্যের প্রতি বৈষম্যের কথা, একটা হোয়াইট পেপার বের করে সেই বৈষম্যটাকে ক্যাটেগরিক্যালি যদি রাখা হয় জনসাধারণের সামনে, এটা আমি মনে করি তাহলে না আপনি এটা সন্দেহ প্রকাশ করে কি এইটাই মানে কি বলবো, এটাই সন্দেহ প্রকাশ বলতে চাইলেন যে রাজ্য আসলে এই রাজ্যের প্রতি নানাভাবে অন্যায় হচ্ছে, এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যাচ্ছেন। রাজনৈতিকভাবে এককালে সিপিএম এই অ্যালিগেশন কংগ্রেসের বিরুদ্ধে এনেছে, আজ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আনছে, অনেকটাই হয়তো সত্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে
একটু ইনফর্মড রাজনীতির আচ্ছা, দ্যাট ইজ অলটুগেদার, আমি আবার বলছি, অলটুগেদার ডিফারেন্ট আর্গুমেন্ট যে রাজ্যের যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা ঠিক না ভুল, সেটার জন্য হোয়াইট পেপার কেন রাজ্য প্রকাশ করছে না, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বলছি হোয়াইট পেপারের প্রয়োজন নেই, কারণ কি পিআরএস আছে। আমার এমপিরা, আমার বেঙ্গলের এমপিরা, তারা গিয়ে বলছেন এবং তারা ডিটেইলড বলছেন যে কোথায় কোথায় কি কি লাগবে, কোথায় কোথায় কি কি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পিআরএস খুললেই বেরিয়ে যাবে। বরং আমরা তো উল্টো বলেছি যে অনারেবল মিনিস্টার তিনি তিনি রিপ্লাইং স্পিচে রাজ্যসভায় বলেছেন যে তিনি বেঙ্গলকে এই টাকা দিয়েছেন আফটার 2021। আমরা সেটা বলেছি যে বরং সেটা হোয়াইট পেপার বিজেপি বার করে বলুক যে আফটার 2021 ইলেকশন ডিফিট কেন্দ্র কত টাকা দিয়েছে। আমি আরেকটা কথা আমি আবার বলছি যে আজকের আলোচনা রাজ্যের দাবি কতটা জেনুইন, কেন্দ্র যে কথা বলছে উল্টো দিকে সেটা আদৌ কতটা জেনুইন, এইটা আমাদের আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই কেন্দ্রীয় সরকার বিরোধীদের বলতে দেয় না, মুখের সামনে মাইক অফ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করেছেন অন্য বিজেপি মুখ্যমন্ত্রীরা অনেক বেশি সময় পেয়েছেন। আমি আপনাদের শোনাতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য মুখ্যমন্ত্রীদের কথা বলেছেন যে তারা এত এত সময় পেলেন, আমি কেন পেলাম না। আমরা একবার দেখে নেব যদি আমাদের হাতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছেন। অন্য মুখ্যমন্ত্রীরা সময় পেয়েছেন, তাকে দেওয়া হয়নি। রাজনাথ সিং পথ প্রিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ, আলা ঠিক আছে স্টপিং বলে, আমি বললাম ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। বলুন পৃথ্বীরাজ। অন্যান্য মুখ্যমন্ত্রীরা 16 মিনিট 17 মিনিট বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট বলার পরে মাইক বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অবগত নন যে মধ্যপ্রদেশ কত সময় পেয়েছে, উনি হয়তো জানেন না। মধ্যপ্রদেশ টোটাল 4.5 মিনিট সময় পেয়েছে, সেখানে তো বিজেপির সরকার, সেটা কিন্তু উনি একবারে উল্লেখ করেন। কে কম পেয়েছে সেই উদাহরণ টানছেন কেন? না না, উনি যদি যে আসামের কথাটা মুখ্যমন্ত্রী বলছেন 15 মিনিট সময় পেয়ে থাকেন, বাংলার মুখ্যমন্ত্রী 10 মিনিট তো পেতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো 7 মিনিটের দাবি করেছিলেন। অবশ্যই অবশ্যই তিনি কোথায় দাবি করেছিলেন? তিনি, আপনি পিসিআর কে বলতে দেখাতে বলুন না, উনি একবারও বলেছেন, জানিয়ে বলেছেন যে আমাকে অন্তত 7টা মিনিট দিতে পারতো। বক্তব্যের ক্ষোভ জানালে তো হবে না, তিনি নীতি আয়োগের সেই বৈঠকে কি বলেছেন সেটা দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডেলিবারেট অ্যাটেম্প্ট টু মেলাইন দ্য অপোজিশন, ও বিরোধী শক্তিকে অপমানিত করার এটা ডেলিবারেট অ্যাটেম্প্ট। না, যেটা উনি রাজ্যে করছেন সেটা তো উনি ওইখানে গিয়ে বলবেন, এটা খুব স্বাভাবিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই, এখানে যখন প্রশাসনিক বৈঠক হয় তখন তিনি নিজের প্রশাসনিক আধিকারিকের কথা 5 মিনিট শুনতে চান। এবার একটু কংগ্রেসের কাছে আসা যাক। এক মিনিট আই উইল কাম ব্যাক। সুস্মিতা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডেলিবারেট অ্যাটেম্প্ট টু মেলাইন দ্য অপোজিশন, কংগ্রেস এটা জানতো, সেই জন্যই কংগ্রেস যায়নি। ডেলিবারেটলি মেলাইন করার চেষ্টা করেছে কিনা সেটার প্রশ্নের আগে আমি আপনার কথাটা এবং এখন যেই আপনি দেখালেন মমতা ব্যানার্জি যে বিবৃতিটা দিয়েছেন, যে আমরা মানে দুপুরবেলা থেকে শুনে আসছি যে উনি বেরিয়ে গেছেন, তার কারণ ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু উনি এইমাত্র বললেন, জাস্ট উনি বলেছেন হয়তো 3 মিনিট কি 4 মিনিট, তারপরেই ওনাকে বলেছেন স্টপ স্টপ স্টপ। তাহলে দুটো কিন্তু কন্ট্রোভার্সিয়াল হলো। মাইক বন্ধ করে দেওয়া আর স্টপ বলে বন্ধ করে দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সেকেন্ড, মাইকটা মিউট করে দেওয়া। মাইক বন্ধ করে না 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 না, মাইক বন্ধ করার কথা বলেনি, একদম বলেনি, আমি শুনেছি কথাটা। এবার বলছি আমি, মাইক বন্ধ করা বিজেপির এটা পুরনো মালে চলছে তো কংগ্রেসটা, দেখবেন উল্টো কথা। এই অভিযোগ আপনি পথসভায় করবেন, নট অন দিস টেবল। সুস্মিতা, কংগ্রেসের প্রদেশ কংগ্রেস বাদ দিন।
আপনি কোন এক্ষুনি কোহিনূর, আমি এক্ষুনি আবার you বলছি take আপনাকে, statement. No, no, no. আপনি আমাদের এক্ষুনি, no, no, you আপনি এক্ষুনি আমার take অতিথি, statement from any এই national টেবিলে Congress. আপনি আমার এই অতিথি। you take statement from any national Congress leader. ঠিক আছে, এটাই প্রশ্নে আমি আসছিলাম। I আমাকে- challenge this. আমি সেই প্রশ্নে I challenge this. আমি সেই এখানে প্রশ্নেই এসে আসছি। প্রদেশ কংগ্রেসের নাম করে বিজেপি চামচাগিরি আমি করবে। সেই প্রশ্নেই এটা আসছি। চলতে পারে না। কোহিনূর, আমি আবার বলছি মাইন্ড ইওর চামচাগিরি ল্যাঙ্গুয়েজ। করতে চলতে পারে না। এক মিনিট সুস্মিতা, আমি বলছি সুস্মিতা, কংগ্রেসকে আমাকে ছাড়ুন। statement clear করে আমি দাও। আপনি আমাকে সেই কথাটা বলতে দিন। কংগ্রেসকে statement আপনি clear যদি করো। আপনার বক্তব্য যখন বলতে দেব তখন আপনি এই প্রশ্ন তুলবেন। এই জন্য আমিও আজকে হেরে যে সব থেকে বেশি কোহিনূর, চামচাগিরি আমি করতো আপনাকে এত এখানে বড় বলছি, বড় কথা আপনি বলেছিল এখানে কংগ্রেসের বাদাম বিক্রি করবে। আজকে বাদাম বিক্রি করছে নাকি? প্লিজ কোহিনূর, বাদাম বিক্রি করছে কোহিনূর প্লিজ, কোহিনূর প্লিজ বাদাম প্লিজ, বিক্রি করছে। আমি আপনাকে বলছি, আপনি যেটুকু আপনাকে আমি বলবো সেটুকু বলুন। কংগ্রেসের ব্যর্থতা আমি কিন্তু কেন বলিনি এই লাইনটা। বিশ্লেষণ আমি জিজ্ঞেস চাই না করছি, আপনার কাছ থেকে। বাদাম বিক্রি করছে আপনি কি? আমি জিজ্ঞাসা করব, আপনারা বাদাম শুধু জবাব বিক্রি দেবেন করছে? প্লিজ। সুস্মিতা, আপনাকে যে মানুষের কাছে point- হেরে হেরে আপনি signboard মমতা হয়ে গেছে। বন্দ্যোপাধ্যায় তৃণমূল হেরে গেলে খুঁজে বাদাম পাওয়া বিক্রি যাচ্ছে করার আবার টাকা তো থাকবে। আবার আপনি খুঁজে সেদিকে পাওয়া চলে যাচ্ছে যাচ্ছেন। না। সুস্মিতা, চারানা, আটানা, উনি আলুর আপনাকে চোখলা, বিপথে পটলের চালিত চোখলা করার জল চেষ্টা হয়ে গেছে করছেন। একটা। আপনি আরে বিপথে বাড়িওয়ালার চালিত সঙ্গে হবেন না। পাঠা হয়ে গেছে। আপনারা ভাড়াটে ডাকেন কেন? বাড়িওয়ালাদের ডাকুন না। না না, বাড়িওয়ালাদের কথা হবে এখানে। বাড়িওয়ালাদের আপনি ডাকুন। আবার পাঠালো, চালানো, ভাড়াটেদের আপনি ডাকুন। আপনি আবার যে ভাষা ব্যবহার করছেন, কিন্তু আমরা বলছি তাদের না। আপনি statement যে value ভাষা করে? ব্যবহার করছেন তা আপত্তিজনক। Absolutely, I am very much appropriate with my language. I should have been more appropriate, but my taste is stopping me. You আমি This তো- is the this আমি is তো probably the most appropriate. এখন appropriate. অবধি সেই উদাহরণটা বুঝতে পারছি না। আমি আশা করব, আপনি আমি আশা করব বাড়িওয়ালাদের আপনি ধরুন। আপনি যে স্তরের নেতা কোহিনূর, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কথা শুনুন। কোহিনূর, আপনি এই মর্যাদাটা রাখবেন, আমি এটা আশা করব। এটা পথসভা নয়, প্লিজ। আজকে এখানে আমি বিজেপি আপনাকে হয়ে গান বলার সুযোগ, গাইছেন। আপনাকে বলার সুযোগ দেবো। এই ধরনের অভিযোগ আপনি এই টেবিলে আনবেন না, ওটা আপনি পথসভায় করবেন। সুস্মিতা, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আচরণ করা হয়েছে বিজেপির, আপনার কি মনে হয় কন্ডেমেবল? আমি বলতে যাচ্ছি এবার হ্যাঁ, এটা। বলুন। আমি ফার্স্টটা বললাম, সেকেন্ডলি বিজেপি কিন্তু এটা করে, কারণ আমরা দেখেছি বিজেপি সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দিয়েছে, বিজেপি রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধ করে দিয়েছে। এরা সবসময় বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার আর একটা মমতা প্রচেষ্টা- বন্দ্যোপাধ্যায় মাইকটা বন্ধ করা হয়েছে কিনা এটা নিয়ে আপনার সন্দেহ আছে? সন্দেহ আছে মানে এটা দুটো রাহুল বিবৃতি- গান্ধীর সময় আপনি দেখেছেন না, হয়েছে, না, কিন্তু ওইটা আমরা দেখেছি। আরে রাহুল গান্ধী বাংলায় আসেনি। এই- আরে কার কথা বলছেন? রাহুল Please. গান্ধী আমি বাংলায় এখান থেকে উঠে Please, যাবো, কোহিনূর, একটা please. লিমিট আরে থাকে এমনিতে আপনার কিন্তু। কোনো এখানে কাজ নেই। এখানে লিমিট এখানে থাকে। বিজেপির আরে মুখপাত্র আছে, কোহিনূর, আপনার কোনো কাজ নেই। কোহিনূর প্লিজ ডোন্ট মানে মেক আ নুইসেন্স হিয়ার প্লিজ। এটা নুইসেন্স তৈরি হচ্ছে। আরে সুস্মিতা, she is আমি not making আমি this আপনাকে statement আমি what আপনাকে Congress আবার should do. আবার অনুরোধ And করছি। what Congress is আমি doing. আবার অনুরোধ করছি কোহিনূর, আপনি আমি কংগ্রেসের আপনাকে central leader একদম বা স্পেসিফিক প্রতিক্রিয়া প্রশ্ন দিতে করব, চালান। আপনার মানুষ সময় বিভ্রান্ত বলবেন। হচ্ছে। টাইম নষ্ট হচ্ছে ভাই, এয়ার টাইম নষ্ট হচ্ছে, এটুকু বুঝুন। আপনি কংগ্রেসের Please, যারা leader please, বলেছেন, প্লিজ পৃথ্বীরাজ, উদ্ভব ঠাকরে আরে ভাই আপনার বলার সুযোগ দেবো, আপনাকে আমি বলার সুযোগ দেবো। বিষয়টা কথার হচ্ছে সুস্মিতা, আমি এটা বড় আর স্টোরি করা যাবে না, ছোট স্টোরি করি, আমাকে সরাসরি এই প্রশ্নে আসতে হবে। এক মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আচরণ তা যদি কন্ডেমেবল হয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কেন নিন্দা করছে না? কেন নিন্দা করছে না এআইসিসি স্পোক্স পারসন? কেন আইএনসির টুইটার হ্যান্ডেলে জয়রাম রমেশ তার টুইটার হ্যান্ডেলে, তার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে বলছেন যে মমতা Bandyopadhyayর প্রতি যে আচরণ করা হয়েছে নিন্দনীয়, কিন্তু সেটা তার পার্সোনাল টুইটার হ্যান্ডেল। Why not in INCX handle? উনি যখন বললেন তখন উনিও কিন্তু এই কথাটা বললেন, এটা কিন্তু ঠিক, আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি মাইকটা বন্ধ করেছে কি করেনি, তবে ওনার কাছ থেকে শুনছি মাইকটা বন্ধ আপনি হয়েছে। আমাকে দেখুন, এবং মাইক বন্ধ হয়েছে কি হয়নি আপনি এবার জানেন না, বিষয়টা- কিন্তু এআইসিসি জানে, সারা বিষয়টা দিল্লিতে হচ্ছে, বসে আমরা আছে। কিন্তু বারংবার বলছি যে বিরোধীদের সাথে বিজেপির এই আচরণ আমরা কোন রকম ভাবে মেনে নিতে পারছি না, এটা কিন্তু আমরা বলছি। ও পুরো শেষ করতে দেয়নি আমাকে, ও তার আগেই বলতে শুরু করে দিল। আরে এইবার আপনি তো এখন জায়গাটা হচ্ছে বলছেন, কিন্তু আমি বলছি এআইসিসি লিডাররা কোথায়? মল্লিকার্জুন খার্গের নাম কেন শুনছি না বিবৃতিতে? কেন শুনছি না? কংগ্রেস যখন বয়কট করেছে নীতি আয়োগের বৈঠক, কংগ্রেসের সাথে এআইসিসি অফিশিয়াল স্পোকসপারসন বিবৃতি দিয়ে নিন্দা করেনি? ইন্ডিয়া প্ল্যাটফর্মে যারা যারা রয়েছে সেই সমস্ত মুখ্যমন্ত্রীরা কেউ যাননি। উনি হঠাৎ করে এতদিন নীতি আয়োগের বৈঠকে গেলেন না, হঠাৎ করে এইবার উনি ডিসিশন নিলেন আমি নীতি আয়োগের বৈঠকে সেই জন্য যাব। কংগ্রেস তার কেন? নিন্দা করবে না? Why? না, কেন নিন্দা করবে না? যদি এটা প্রমাণিত হয় যে এই ঘটনা ঘটেছে, নিশ্চয়ই কংগ্রেস তার কন্ডেম করবে। কেন করবে না? কংগ্রেস অলওয়েজ এটা করে। কোথায় করেনি তো? আগে ঘটনাটাকে দেখুন, আপনি কোন ভিডিও পেয়েছেন যে মাইক বন্ধ করে দিচ্ছে? এই আপনার কি ইট ইজ নট আ ভ্যালিড আর্গুমেন্ট এট অল। নীতি আয়োগের বৈঠক কনফিডেন্সিয়াল মিটিং, তার ভিডিও বাইরে থাকার কথা নয়। এইবার কিন্তু
জয়রাম রমেশ করেছে তো, জয়রাম রমেশের টুইটার হ্যান্ডেলে করেনি জয়রাম রমেশ আক্রমণ করেছে বিজেপিকে, হ্যাঁ। সেইটা করতে গিয়ে তিনি বলেছেন এই তো দেখুন বিজেপির চেহারা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইয়ে করা হলো। জয়রাম রমেশ তো কংগ্রেসের লিডার, নট পারচেজড বাই বিজেপি, বুঝতে হবে তো কারা এখানে কংগ্রেসটা চালাচ্ছে। 10টা মিছিল করবে, তৃণমূল ইজ পারচেজড কেন বাই রাহুল বিজেপি, গান্ধী আসেনি? তাই জন্যই গেছে ওই এদের নেতা তো ভাইটাকে রাহুল বাঁচানোর গান্ধী। জন্য, এসছে। ভাইটাকে বাঁচানোর জন্য বেশ, ঢুকে একটা গেছে। সুপ্রিম কোর্টে কারা ভাই পড়ে কোন অ্যাডভোকেটরা সওয়াল করে আমরা তো পরিষ্কার আমরা একটা ছোট দেখতে পাই। বিজ্ঞাপন বিরতি নিয়ে হয়তো ফিরবো। বিল সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শরিক একমাত্র একটি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী এবং সর্বোচ্চ নেত্রী যিনি এই নীতি আয়োগ বৈঠকে গেলেন। কংগ্রেস যাবে না, তাদের 3 জন মুখ্যমন্ত্রী আছেন, তারা যাবেন না, এটা জানিয়ে দেওয়ার পরে আপ তাদের মুখ্যমন্ত্রীরা যাবেন না, জেএমএম যাবে না, ডিএমকে যাবে না, সিপিআইএম কেরলের মুখ্যমন্ত্রী যাবেন না ইত্যাদি সিদ্ধান্তের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কাল নয়াদিল্লিতে বসে এই অভিযোগ করেছিলেন যে ইন্ডিয়া জোটে সমন্বয়ের অভাব রয়েছে এবং তিনি আজকেও বারবার বলেছেন যে কেউ আসেনি, কিন্তু আমি এসেছিলাম গোটা ইন্ডিয়া জোটের সবার প্রতিনিধি হিসেবে। কিন্তু বিজেপি কি সেই সুযোগ কাজে লাগাতে পারলো? মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপমানিত না হতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষোভ আমরা এইভাবে না দেখতাম, সেটা কি রাজনৈতিকভাবে বিজেপিকে ফায়দা দিত না? পরবর্তীতে বিজেপি বলতে পারতো না? তো এই তো বিরোধীদের আমরা সুযোগ দিয়েছি যারা জেনুইনলি উন্নয়নের প্রশ্নে রাজনীতি দূরে সরিয়ে রেখে আসেন, কিন্তু না, সেরকম কিছু হয়নি। ইনফ্যাক্ট এই ইন্ডিয়া জোটের ওপর এই ঘটনার আদৌ কি প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, যা শুরু হয়েছে ইনফ্যাক্ট গতকাল থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় একা নীতি আয়োগের বৈঠকে গেলেন, যেখানে অন্য কোনো বিজেপি মুখ্যমন্ত্রী আজ এই বৈঠকে যোগ দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের কি ইন্ডিয়া জোটের ওপর কোনো প্রভাব পড়বে, ইন্ডিয়া জোটের সমন্বয় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে। এ নিয়ে ছোটখাটো ক্রিয়া প্রতিক্রিয়াও হাতে আসতে শুরু করেছে। এই আলোচনায় ঢোকার আগে আমাদের এনকেটিভি বাংলার একটা বিশেষ রিপোর্ট। লোকসভা নির্বাচন থেকে শুরু বিজেপি বিরোধী ইন্ডিয়া ফ্রন্ট গঠন তো হয়েছিল, কিন্তু সেই জোট দেখেনি বাংলা। এমনকি গরম হাওয়া নরম করতে আসরে নামেন খোদ রাহুল গান্ধীও, তাতেও কাজ হয়নি। বরাবরই বাংলায় একলা চলো নীতি নিয়েছে তৃণমূল। লোকসভা ভোটে গোটা বাংলায় সবুজ ঝড়, কিন্তু রাজ্যে জোটের সম্পর্ক মসৃণ হয়নি। ভোটের পরেও গলেনি বরফ, এমনকি 21শে জুলাইয়ের মঞ্চেও নিজের গুরুত্ব বুঝিয়েছেন মমতা। তার দাপট অস্বীকার করতে পারেননি খোদ সপা প্রধান অখিলেশ যাদবও। अपने कार्यकर्ताओं के साथ जान हथेली पर लेकर के एक होकर के लड़ रही हैं। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करते हैं। জাতীয় স্তরে অবশ্য ইন্ডিয়া থেকে বিচ্যুত হয়নি ঘাসফুল শিবির, তবে তৃণমূল নেত্রী বারবার বুঝিয়েছেন তিনি যেন সাক্ষাৎ একা কুম্ভ। নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেন শেষ পর্যন্ত থাকেননি বৈঠকে, কিন্তু মমতা থেকেছেন, বুঝিয়েছেন তিনি রয়েছেন, প্রবলভাবে রয়েছেন। সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে, তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? শুক্রবারে তিনি বলেছিলেন জোটের সিদ্ধান্ত নিতে সমন্বয়ের অভাব ছিল, বয়কটের সিদ্ধান্ত জেনেছিলেন টেলিভিশন মারফত। জোটের সমন্বয় নিয়ে মমতা যখন বার্তা দিচ্ছেন, তখন জোটের মুখ রাহুল গান্ধী নাকি তৃণমূল সুপ্রিমো, এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস এবং রাজ্য সিপিএম এর অবশ্য দাবি জোট ভেঙে একটি বিরোধী বলয় তৈরি করতে চাইছেন মমতা। ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না। প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হ্যাঁ কবি না, ধর্মেও আছি জিরাফেও আছি। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার অন্দরে নীতিগত বিরোধ দেখছেন অনেকে। মমতা যেখানে বঞ্চনার অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠকে গেলেন, সেখানে বঞ্চনাকে অস্ত্র করে বৈঠক বয়কট করছেন বাকিরা। অর্থাৎ মমতা বুঝিয়ে দিয়েছেন জোটে থাকলেও কংগ্রেসের বিগ ব্রাদারলি অ্যাটিটিউড মানতে নারাজ তৃণমূল।
সে সংসদে প্রোটেম স্পিকারের প্রার্থী নির্বাচন হোক বা নীতি আয়োগের বৈঠক। মমতার পাশে অবশ্য দাঁড়িয়েছেন এম.কে. স্ট্যালিন। এক্সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লিখেছেন, এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো? একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এই ধরনের ব্যবহার গ্রহণযোগ্য? বিজেপি সরকারের বোঝা উচিত বিরোধীরা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ, বিরোধীরা দেশের শত্রু নয়, তাদের কণ্ঠরোধ করা উচিত নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো আলোচনা ও পারস্পরিক সম্মানের উপর নির্ভর করে। মোদির বিরুদ্ধে মুখ মমতায়, এই থিওরি বারবার তৈরি করেছে তৃণমূল। তবে সেই অঙ্ক সেভাবে প্রভাব ফেলেনি জোটে। মুখে না বললেও তৃণমূলের প্রস্তাব যে নাপসন্দ তা বুঝিয়েও দিয়েছে কংগ্রেস। হাত বনাম ঘাসফুল শিবিরের শীতল সম্পর্ক সর্বজনবিদিত। এবার মমতার পদক্ষেপে কি অঙ্কটা বদলাবে? মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হওয়া বৈঠকের সিদ্ধান্তে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ডিএমকের মুখ্যমন্ত্রী, পাশাপাশি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীরা যে বৈঠকে উপস্থিত থাকলেন না, সেই বৈঠকে উপস্থিত থেকে আদতে জোটকে কোনো বার্তা দিলেন মমতা? মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, নিউ দিল্লি। আমি এই পর্বের আলোচনাটা শুরু করি অধ্যাপক উজ্জ্বল চৌধুরীকে দিয়ে। দেখুন, ইন্ডিয়া জোটের ভেতরে সমীকরণ যদি আপনি দেখেন অধ্যাপক চৌধুরী, সব থেকে বেশি সংখ্যা অবশ্যই কংগ্রেসের, এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সংসদে 2 কক্ষ মিলিয়ে। সো ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্টি ইন ইন্ডিয়া ব্লক। সেখানে এই যে একটা সূক্ষ্ম কি বলবো, একটা ব্যক্তিত্বের লড়াই কিরকম মনে হচ্ছে না? মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধীর কলিগ ছিলেন, আমরা সবাই জানি। এছাড়া উনি অটল বিহারী বাজপেয়ীর সাথেও একই সরকারে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন স্বাভাবিকভাবেই, এবং তার ন্যাশনাল অ্যাসপিরেশন নিয়ে কোনো দ্বিমত নেই বা কোনো সন্দেহের জায়গা নেই। ত্রিপুরা, গোয়া, বহু জায়গায় উনি এক্সপানশনের চেষ্টা করেছেন। সেই জায়গাতে এটা স্বাভাবিক। যখন কংগ্রেসের সামনে একমাত্র নেতৃত্ব রাহুল গান্ধী, খাড়গেকে রাজনৈতিক সাংগঠনিক নেতা মানলেও কোনো সময় সরকারের নেতা হিসেবে দেখা এখনো হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ বাট ন্যাচারাল মমতা ব্যানার্জি নিজেকে তৃতীয় মানে কংগ্রেস বহির্ভূত বাকি বিরোধী দলের নেতৃত্ব হিসেবে রাখার চেষ্টা করবেন। আমার কাছে মূল প্রশ্ন হচ্ছে যে এই যে এক ধরনের সূক্ষ্ম ক্ষমতার লড়াই, সূক্ষ্ম কেন, বেশ প্রকটই আমি বলবো, এটাতে আদৌ ইন্ডিয়া জোট লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে? এটা দিস ইজ মেইন পয়েন্ট। বক্তব্য দ্বিতীয় পয়েন্ট এটাই ছিল যে একদিকে যেমন এই পার্সোনালিটি ক্ল্যাশ, এখন ইলেকশনের সময় নয়, ইলেকশনের আগে একরকম ছিল, তো সেটা যেমন সত্যি, আবার আরেক দিকে এনডিএ মানে মোদী সরকার, যদি এখন এটা মোদী সরকারের চেয়ে বেশি এনডিএ সরকার হয়ে গেছে দুটো ক্রাচ থাকার জন্য, এই সরকারকে যদি সামনে যদি দাঁড়াতে হয় স্ট্রংলি, তো আজকে ইন্ডিয়া জোটের এই কবি হ্যাঁ কবি না এই চরিত্র দিয়ে দাঁড়ানো যাবে। আমার সেখানেই দ্বিতীয় প্রশ্ন, যে কংগ্রেসের যে রোল থাকা উচিত সেইটাই দেখছি, নাকি কংগ্রেস আমি বড় নেতা, আমি বড় দাদা, আমি বড় ডিসিশন মেকার? ইনফ্যাক্ট এটাও আমার বক্তব্য, 100টা সিট যারা আছে, 99+ একজন এখন নির্দল এসে গেছে, তো 100টা সিট যাদের আছে তাদের ইনসিকিউরিটি থাকা উচিত না, এক। আর দ্বিতীয়ত রেসপন্সিবল লিডারশিপের জায়গা থেকে অনেক বেশি অ্যাকোমোডেটিভ হওয়ার প্রয়োজন। বহু জায়গায় ইলেকশনের আগেও দেখেছিলাম আমরা, বহু জায়গায় সিট ছাড়াছাড়ির ব্যাপারে কনফ্লিক্ট ছিল এবং তার খামিয়াজারা ভুগেছে। নিশ্চয়ই সুস্মিতা, এবার আপনি বলবেন সব থেকে বড় পয়েন্ট, যে আমি বলবো কয়েনেজ যেটা উনি ব্যবহার করলেন প্রফেসর চৌধুরী, কংগ্রেসের ইনসিকিউরিটিতে ভোগা উচিত না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির সামনে কংগ্রেস ইজ ইনসিকিউর। রাহুল গান্ধী 19% বেশি ভোট কংগ্রেসের হাতে, আমার বোধগম্য হচ্ছে না। রাহুল গান্ধী কখন নিজেকে ইনসিকিউর মনে করেছে? 19% বেশি ভোট কংগ্রেসের হাতে আছে যেখানে, তো ইনসিকিউরিটি হওয়ার কোনো কারণই নেই। কোনো অন্য কোনো অপোজিশন পার্টি কোন ছবি থেকে আপনার মনে হচ্ছে প্রফেসর চৌধুরী যে কংগ্রেস ইজ ফিলিং ইনসিকিউর? না, আমরা ইলেকশনের সময় থেকে, মানে ইলেকশন আগে থেকেই দেখে এসেছি বহু রাজ্যে যেখানে ইউনাইটেডলি লড়া যেত অন্যান্য অপোজিশন পার্টির সাথে, ইনক্লুডিং বেঙ্গল, সেখানে সেটা আমরা দেখিনি। এবং দ্বিতীয়ত যেটা আমার বক্তব্য হচ্ছে যে লিডারশিপ কোশ্চেনে সবসময় কংগ্রেস একটা মানে সামটাইমস আমরা মহারাষ্ট্র থেকে শিখতে পারি। মহারাষ্ট্র উদ্ধব ঠাকরে ভোটের গণনার জায়গা থেকে স্মলার পার্টি, কিন্তু ওখানে যেহেতু পাবলিক ইমেজের জায়গা থেকে উদ্ধব ঠাকরে একটা বিরাট ওইটা রোল আছে, সেখানে কিন্তু মুখ মানে অপোজিশনের চেহারা হচ্ছে উদ্ধব ঠাকরে। এবং রাজনৈতিক সাফল্য বলুন, রাজনৈতিক প্রজ্ঞা বলুন,
মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে যে কয়েক কদম এগিয়ে থাকবেন এ নিয়ে আমার মনে হয় কোথাও বিতর্ক নেই, কিন্তু নেতৃত্বের প্রশ্নে রাহুল গান্ধী তার হাত থেকে সব চলে যাবে, কংগ্রেসের হাত থেকে চলে যাবে, এরকম ইনসিকিউরিটি ভুগছে কংগ্রেস, যার ফলে আজকে এই চেহারা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন সমন্বয়ের অভাব। উনি নিজে কোনো ফোবিয়ায় ভুগছে কিনা আমি জানি না, উনি কেন আরে এটা আপনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন কেন? উনি তো ওনার আমি বিশ্লেষণ যেটা করেছেন। বলছি সেটা হচ্ছে ইনসিকিউরিটিতে কেন ভুগবে কংগ্রেস তার কোনো কারণ নেই। উনি বলছেন ভোটের আগে কংগ্রেসের আচরণ দেখে মনে হচ্ছে, কংগ্রেসের আচরণ দেখে এটা বোঝার কিছু নেই, এটাতে ইনসিকিউরিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আচরণ হলো, একজন কংগ্রেস এআইসিসি লিডার, একজন এআইসিসি লিডার প্রতিবাদ করলেন না, এতে বিজেপি উৎসাহিত হবে না? এআইসিসি লিডার প্রতিবাদ করবে, এআইসিসি লিডার প্রতিবাদ করবে, এআইসিসির মানে কংগ্রেসের ডিসিশন অনুযায়ী কি তিনি নিতে রাহুল গান্ধীর তীব্র প্রতিবাদ করা উচিত ছিল। বয়কট করেছেন উনি বয়কট করেছেন। ও আচ্ছা, সেই জন্য করবেন না, এবং না যেহেতু কংগ্রেসের কথা উনি শুনে চলেন। জয়রাম রমেশ করেনি, রাহুল গান্ধীকেই করতে হবে এরকম কোনো মানে আছে নাকি? জয়রাম রমেশ তো করেছে। এক সেকেন্ড, একটা মিনিট, উনি যখন বললেন এই জোটের কথা, আমি যখন একটা এক্সপেনশনের কথা বললেন, তৃণমূল এক্সপেনশন করতে চেয়েছে, সেই জায়গায় উনি অনেক কথা বললেন। রাজীব গান্ধীর কলিগ, রাজীব গান্ধীর জন্যই আজকে মমতা ব্যানার্জি হয়েছে। যদি না স্বীকার করে তাহলে এইসব ইতিহাস এখন ঘেটে লাভ নেই। রাজীব গান্ধীর জন্য মমতা ব্যানার্জি আজকে এই অবস্থানে এসেছেন, অন্য বিতর্ক। গোয়া, ত্রিপুরা যেসব জায়গায় গেছেন নোটার থেকে কম ভোট। আপনি সুস্মিতা আমাকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী? মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস কি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে? না, কোনো প্রতিদ্বন্দ্বী না। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বী না, একদম কোনো প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে সেটা হচ্ছে বিজেপি। বিজেপির সাথে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে কংগ্রেসের লড়াই। আর একটা কথা আমি শুধু বলবো, আমি একটা কথা বলে শুধু শেষ করছি। আজকে কংগ্রেসের লিডারশিপ যদি মমতা ব্যানার্জি মেনে না নিতে পারে, সেই জায়গায় তার ফল্ট, সেটা কংগ্রেসের ফল্ট না। এবং কংগ্রেস যখন 100টা সিট না ঘুরিয়ে, তাহলে সুস্মিতা আপনি কি বলতে চাইলেন, ইন্ডিয়া জোটে থাকতে গেলে কংগ্রেসের লিডারশিপ মেনে নিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো রাহুল গান্ধী নিজে, কংগ্রেসের অনেক উচ্চ স্তরের নেতারা নিজেরা নির্বাচনের আগে অন্য সুরে কথা বলেছিলেন। সেফ সংখ্যাটা 99, তাই কংগ্রেসের সুর বদলে যাবে। আপনি আমাকে বলুন তো, এই রাজনৈতিক বিশ্লেষক উনি বললেন যে আমরা জোট নিয়ে যেই টানাপোড়েন দেখা গেছে, আপনি জানেন এই লোকসভা ভোটের আগে আমাদের 2টো সিট দিতে চেয়েছিল, যেহেতু আমরা 2টো সিটে জিতেছি। আমরা বলেছিলাম যে আমাদের কিছু আরো সিট বাড়ানো হোক, তাতে বলেছিল 2টোর বেশি দেওয়া হবে না, কারণ আপনারা 2টো জিতেছেন। তখন আমরা বলেছিলাম যে আপনারা তো তাহলে 22টাতে জিতেছেন, তাহলে আপনারা 22টাতে লড়ুন। আজকে আমাদের নিজস্ব অস্তিত্ব খুঁয়ে আমরা তো লড়বো না। আমাদের নিজস্ব অস্তিত্ব আলোচনার পয়েন্ট আমি কোহিনূর স্পেসিফাই করি, আপনি আবার কোন লাইনে চলে যাবেন। 2টো পয়েন্ট, এক হচ্ছে কংগ্রেস কি ফিলিং ইনসিকিউর, কংগ্রেস নিজেকে ইনসিকিউর ভাবছে, আর 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। যদি আমি ধরে নিই, প্রথমত হচ্ছে আপনি প্রশ্নের উত্তর দেবো, তার আগে আমি এক লাইন এটা উত্তরে বলতেই হবে যে যদি আমি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2টো আসন দেওয়ার কথা বলেছেন এবং সেটাতে এগ্রি করতো কংগ্রেস, তাহলে কংগ্রেস নিজেরাই অন্তত 100 হতে পারত, 99তে আটকে যেত না। আমি শুধু এখানে আপনার এই বক্রোক্তির একটা উত্তর আমি এখানে শুধু দিয়ে রাখি, মানে একটা ইনফরমেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিজেপির এই আচরণের নিন্দা সেই অর্থে কংগ্রেসের অফিসিয়াল স্পোকসপারসন কারোর মুখে আমরা শুনিনি, কিন্তু অধীর চৌধুরী কড়া ভাষায় নিন্দা করেছে। আপনি এটা জানেন কিনা? আমি জানি, আমি টুইটারটা খুলেই বসে আছি, এই জন্য আমি জানার জন্য। অধীরের যে প্রতিক্রিয়া আমাদের হাতে এসেছে সেখানে তিনি বলেছেন, হ্যাঁ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা পরিষ্কার তিনি বলেছেন যে কংগ্রেস বলা সত্ত্বেও যাওয়াটা কংগ্রেসের যে একটা দাপট আছে, সেই দাপটটাকে মমতা মানেন না, এটা এস্টাবলিশ করার জন্য উনি গেছেন। আপনি যদি আমার উত্তর দেওয়ার পরিধিটাকে বাঁধতে একদম 3 সেকেন্ডে নিয়ে আসেন, তাহলে বড় অসম্ভব। তাড়াতাড়ি বলুন। আপনি এত সুবোধ বালক নন যে আমি আপনাকে এত যেটুকু জায়গা বেঁধে দেবো। আমি হিন্দুস্তান টাইমসের এক্স হ্যান্ডেলের টুইটটা খুলে আছি, যেখানে জয়রাম রমেশ কে, জয়রাম রমেশ হচ্ছে সুস্মিতা দিদি জানেন কিনা, সেটা হচ্ছে কমিউনিকেশনস এর জেনারেল সেক্রেটারি, মানে উনি বেসিক্যালি কংগ্রেসের পিআর ডিপার্টমেন্ট হচ্ছে কমিউনিকেশনস পিআর। তো জয়রাম রমেশই তিনি বলেছেন, তিনি এটা নিন্দা করেছেন প্রেসে, এবং তিনি এটা বলেওছেন যে এটা হচ্ছে ড্রাম বিটার অফ নীতি আয়োগ ইজ এ ড্রাম বিটার অফ নন বায়োলজিক্যাল পিএম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আম আদমি পার্টি করেছে, সমাজবাদী পার্টি করেছে, এন্টায়ারলি করেছে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর তো কিছু সমস্যা আছে আমরা দেখেছি, এবং তার জন্য বহরমপুরের মানুষ ওনাকে হারিয়ে দিয়েছে, সেই জায়গাটা একটা আছে। আবার আপনার প্রশ্নের উত্তরে আসে, there is no question of any security or insecurity in India bloc. ইন্ডিয়া ব্লকে একটা জিনিস, সেটা হচ্ছে সবাই ইউনাইটেড।
রাহুল গান্ধী লিডার অফ দি অপোজিশন, তার টাইম যেভাবে আপনি জানেন যে ফ্লোর ম্যানেজমেন্টের টাইম হয়, সেই ফ্লোর ম্যানেজমেন্টেই হয়, তাতে কোনো অসুবিধা হয় না। আর 2 নম্বর হচ্ছে ইনসিকিউরিটি কংগ্রেস ফিল করছে কি করছে না। আমার দেখুন, আই এম নট আ রিপ্রেজেন্টেটিভ অফ কংগ্রেস, আমার এটা বলার কথা না, আমাকে বলতে দিন। আমি আপনাকে বলি আগে যেগুলো আপনি জানেন, আমি তাও একটু স্পেসিফাই করে দিচ্ছি, আমাদের দর্শকদেরও সুবিধা হবে। আমরা কি দেখছি, কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেট করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আমিও যেতাম না, কিন্তু সময় তো জানাতে হবে। অন্যরা জানতে পারছে, তৃণমূল কংগ্রেস জানতে পারছে না। আমার মনে হয় না যে এখন একটা কমিউনিকেশন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দেখছি, মহারাষ্ট্রে গিয়ে তিনি সেখানে ইন্ডিয়া অন্য শরিকদের সঙ্গে কথা বলছেন, ব্যাপারটা হচ্ছে কিরকম, দিল্লিতে গিয়ে কেজরিওয়ালের বাড়িতে চলে যাচ্ছেন। তার মানে কি যে কোনো জোট সঙ্গীর সঙ্গে কথা বলতে গেলে কংগ্রেসের থ্রু করে কথা বলতে হবে, কংগ্রেসকে থ্রু করে বলতে হবে, এমন তো নয় যে কংগ্রেসকে থ্রু করে বলতে হবে। তারা সবাই ইকুয়াল, তারা সবাই 21 জুলাইয়ের মঞ্চে কংগ্রেস আসেনি এরকম নয়, কংগ্রেসকে আমন্ত্রণই জানানো হয়নি। দেখুন, আমি একটা কথা বলি, 365 দিন ধরে আপনি পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, বিজেপি সুরে সুর মিলিয়ে কথা বলবেন, আর তারপর আপনি এক্সপেক্ট করবেন যে সেইখানে দাঁড়িয়ে আপনি মঞ্চে বলবেন। আমি জানি না আপনি নিষ্পিস করছেন এর ভেতরে ঢোকার, আপনার খুব ভালো লাগছে অন্য দল নিয়ে আলোচনা করতে। আমি যখন বিজেপি নিয়ে আলোচনা করব তখন আপনি কতটা উপভোগ করবেন আমার সেটা সন্দেহ আছে। আমি শেষ আমি ধরুন অখিলেশকে ডেকেছে, মেহবুবা মুফতিকেও তো ডাকতে পারতো, উদ্ভবকেও তো ডাকতে পারতো, গট কমিউনিকেটেড, এবং এক্স্যাক্টলি অখিলেশকে ডেকে কংগ্রেসকেও ডাকতে পারতো, যাকে খুশি ডাকতে পারতো। সেখানে একজন জোট সঙ্গীকে ডেকেছে, ইট ওয়াজ এ জেস্চার, তিনি এসছেন, একসাথে করেছেন। দেখুন, আপনাদের ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন যে কংগ্রেস নেতৃত্বে নেই, কংগ্রেস ইজ নট দ্য ডিসিশন মেকার। আমি আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনাদের একটা কম্পোজিট চেষ্টা হচ্ছে। কম্পোজিট চেষ্টাটা কি? একটা ফসিলস হয়ে যাওয়া ডাইনোসরের মতো পার্টি, উইচ ইজ প্রদেশ কংগ্রেস, নট ন্যাশনাল কংগ্রেস, তাকে কোন রকমে একটা ফ্লোর কেন বিষয়টা ইন্ডিয়া জোট কোন এই রাজ্যের ব্যাপার নয়, আপনার নেত্রী বলেছেন। কংগ্রেস যদি ভুলে যান, প্রদেশ কংগ্রেসকে যদি ভুলে যান, তাহলে ইন্ডিয়া জোটে কোনো সমস্যা নেই, অল ইজ অ্যাবসলিউটলি ওয়েল। দেখে মনে হচ্ছে না কোহিনূর। আচ্ছা, এবার আবার বিজেপির কাছে ফিরে আসি। দেখুন, বিজেপির সঙ্গে আমি আলোচনা তো পৃথ্বীরাজ এই নিয়ে করবো না যে ইন্ডিয়া জোটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তবে হ্যাঁ, ইন্ডিয়া জোটের ভেতরে এই ধরনের লড়াই যদি চলে সেটা বিজেপির জন্য অত্যন্ত সুবিধাজনক। আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে বারবার এই অভিযোগ ওঠে, বিরোধীদের মুখ বন্ধ করে দাও, তাদের মাইক বন্ধ করে দাও, তাদের কথা শুনো না, তাদের রাজ্যে যেখানে সরকার আছে সেখানে তাদের টাকা দিও না। ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারী তো পরিষ্কার করে দিয়েছেন, জো হামারে সাথ হাম উনকে সাথ। তাহলে দেখা যাচ্ছে নীতি আয়োগেও সে একই নীতি চলছে। যতই এখানে আপনার প্রদেশ নেতারা, এখানকার বিজেপির নেতারা বলুন যে এটা আমাদের দলের বক্তব্য না, যে বিজেপিকে ভোট দেবে বা বিজেপির সঙ্গে থাকবে, যেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির হবেন, এই কেন্দ্রীয় সরকার তার দিকে থাকবে। শুনুন, এবার আপনারা যদি শুভেন্দু অধিকারীর কথাটাকে এখন ব্যর্থ করেন, তাহলে তো সেটা বলবার কিছু নেই। এক মিনিট, দ্বিতীয় একটা অর্থ খুঁজে আনছেন। এবার কথাটা শুভেন্দুর কথা অনেকক্ষণ বলেছো তুমি, ও তো অফিসিয়াল বিজেপি মুখপাত্র। না, তুমি বলবে, ও নিচ্ছে না। না, তুমি বলবে তো, বলবে তুমি তোমার টাইমে বলবে। আমি মেলাচ্ছি, আমি বলছি যেটা শুভেন্দু বলেছেন সেটাই নীতি আয়োগে বিজেপি নিচ্ছে না। নীতি আয়োগে কি নীতি, বিজেপির মুখ্যমন্ত্রী আপনি যতক্ষণ খুশি বলুন, আর অন্য দলের মুখ্যমন্ত্রী, বিজেপি বিরোধী কোন দলের মুখ্যমন্ত্রী, আপনার বলার জন্য সময় না। এবার আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে, এই আপনি কিছুক্ষণ আগে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মিটিংটা খুব কনফিডেন্সিয়াল মিটিং, তাই ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জানবার কথা নয়। তো এটা কংগ্রেস নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থেকে এ কথা বলেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই যে নীতি আয়োগ যেটা নিয়ে আপনি কথা বলছেন, গত বছর সুখবিন্দর সিং সুকু, হিমাচল প্রদেশের সিএম, তিনি কিন্তু 16 মিনিট টাইম পেয়েছিল সেইখানে নীতি আয়োগের বৈঠকে বলার জন্য। তাই এইটা এমন কোনো ব্যাপার না যে আপনি যেই রিলেশনটা এখন করে দিচ্ছে জো হামারে সাথ হাম উনকে সাথ, এটা কিন্তু তার সঙ্গে কোনোদিনই মেলে না। বিষয়টা হচ্ছে, দেখুন, বিষয়টা হচ্ছে এখন বিরোধী জোট, এরা এখন কেন্দ্র রাজ্য সমন্বয়, অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয় যে প্রান্তিক মানুষের যে ডেভেলপমেন্ট হবে সেটা তারা করতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই এজেন্ডা, যে রিজিড বিয়ন্ড ডেভেলপমেন্ট। তার মানে কি, আমরা কোনো ডেভেলপমেন্টের দিকে এগোবো না, আমরা রিজিড থাকবো। আমাদের যদি মোদি বিরোধিতা করতে হয়, প্রান্তিক মানুষের বিরোধিতা করতে হয়, আমাদের হাতে সময়টা কমে আসছে, তো আমি আরেকটুখানি স্পেসিফাই করে আলোচনাটা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা যা বলেছেন তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে নীতি আয়োগটা তুলে দাও ভাই। পরিষ্কার বলেছেন নীতি আয়োগের হাতে কোনো আর্থিক ক্ষমতা থাকে না, শুধুই থিওরি, আর এই দিয়ে কিছু হবে না, ওই প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনতে হবে।
দেখুন পার্থদা, আপনাকে আমি তো বলছি একদম এই পার্টিকুলার এই জিনিসটার জন্য অ্যান্সার হচ্ছে রিজিড বিয়ন্ড ডেভেলপমেন্ট, একদম পিওর অ্যান্সার। তার কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ব্যবস্থা বলুন কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা বলুন কিংবা প্রশাসনিক মর্যাদা বলুন, কিছুই রাখতে চায় না। ওনার এখন একটাই ধ্বংসাত্মক ডেভেলপমেন্ট বলে মানে ওনার একটা বুঝতে পারছেন, আপনি বলতে চাইছেন যে রিজিডিটি সেখানে ডেভেলপমেন্ট হোক বা না হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে বিজেপির বিরুদ্ধে রিজিডিটি। এক্স্যাক্টলি, তাহলে গেল কেন? এটা কি হিপোক্রিট কথাবার্তা? আরে বাবা, আমরা রিজিড নয়, এক মিনিট, আমরা রিজিড নয় বলেই তো গেলাম। আরে রিজিড নয় একমাত্র মমতা গেল, একমাত্র গেলাম, রিজিড ফ্লেক্সিবল বলেই তো গেলাম। এখন তো বেরিয়েছে বলছে আমাদের মাইক অফ করে দেওয়া আছে। আরে মাইক অফ করে দিলে কিসে বলবো? নিজে মাইক নিয়ে গিয়ে বলবো না? টাইম চেয়েছিলে কি? নিজে মাইক তোমার নিয়ে বলবো দলের কি? প্রতিনিধি কি সেখানে নিজে মাইক নিয়ে বলবো না কি রে ভাই? আরে বাবা, আমরা কোথায় রিজিড? এক মিনিট কইনুন, আমরা তো ফ্রি, আমরা গেলাম। প্লিজ পৃথ্বীরাজ, আমরা তো আমি যে জায়গায় আলোচনাটা এখন যে জায়গায় আনতে চাইছি, আরে ভাই 7-8 মিনিট আছে, 7 to 8 মিনিটস ইন হ্যান্ড, এর বেশি সময় নেই। আমি আলোচনাটা যে জায়গায় আনতে চাইছি সেটা হলো নীতি আয়োগ অর্থহীন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। আমি এই পয়েন্টে আপনাদের মতামত জানতে চাইছি যে নীতি আয়োগ অর্থহীন। হ্যাঁ, প্রফেসর চৌধুরী বলুন। স্ট্র্যাটেজি, অ্যালোকেশন আর এক্সিকিউশন তিনটে ফাংশন হয়। মানে একটা বডি স্ট্র্যাটেজি তৈরি করে, কখনো একটা বডি অ্যালোকেশন করে কোথায় কি খরচ হবে, আর একটা বডি সেই জিনিসটাকে এক্সিকিউট করে। আগে প্ল্যানিং কমিশনের হাতে স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যালোকেশন ছিল, সরকার এক্সিকিউশন করতো। এখন নীতি আয়োগকে অনলি স্ট্র্যাটেজি বডি তৈরি করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই অপোজিশনের বিভিন্ন সরকার এটাকে, মানে যারা অপোজিশন রুলস রাজ্যগুলো আছে তাদের সরকাররা এটাকে বিরোধিতা করতেই পারে, এবং সেটা অনেক অর্থে ন্যায়সঙ্গত বিরোধিতা। কারণ কি, যদি স্ট্র্যাটেজি আমি বানাই, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মিনিমাম রিসোর্স অ্যালোকেট করার ক্ষমতা যদি না থাকে, তাহলে ওই স্ট্র্যাটেজি বাই ইটসেলফ। আপনি ব্যাপারটাকে এক মিনিট, প্রফেসর চৌধুরী, আপনি নীতি আয়োগটাকে সরকারের সঙ্গে আলাদা করে নিচ্ছেন, বাট এটা তো এরকম নয় যে নীতি আয়োগ একটা স্ট্যান্ডঅ্যালোন বডি আর সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নীতি আয়োগ রাস্তা দেখাবে, সরকার সেই পথে হাঁটবে। নিশ্চয়ই, কিন্তু নীতি আয়োগের একটা অ্যাভাব পার্টি রুলড গভর্নমেন্টের ওপরে একটা ভূমিকা প্ল্যানিং কমিশনের আগমন থেকেই ছিল। মানে 5 বছরের একটা ভিশনকে নিয়ে প্ল্যানিং কমিশন একটা তৈরি করতো, প্রথম থেকেই সেটা হয়ে। আর এরা 25 বছর, নীতি আয়োগ তো 47-এর কথা বলছে। আমি বিজেপির মতামতটা জানতে চাই। এখানে পৃথ্বীরাজ আছেন। নীতি আয়োগ ইউজলেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিতে বিজেপির স্ট্যান্ড কি? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতেই পারেন, ওনার যা ইচ্ছা উনি তাই বলছেন। কিন্তু এখানে একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন বিশিষ্ট অধ্যাপক, তিনি বলছেন লজিক্যাল, দ্য আর্গুমেন্ট ইজ লজিক্যাল কথা। এবং বিকশিত ভারতের বিকাশ পুরুষ হিসেবে নরেন্দ্র মোদীর যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল করার লজিকটা কি? লজিক আছে, কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো না তো। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ইউএন কনভেনশন অনুযায়ী, ইউএন প্রটোকল অনুযায়ী আমরা যে কাউকে বাংলাদেশ থেকে আশ্রয় দিতে পারবো, এরকম কথা তো বলেনি। এরকম কথা তো কেউ বলেনি। অন্য বিষয় চলে যাওয়ার এখন আর সময় নেই ভাই পৃথ্বীরাজ, আমি তো পরিষ্কার, অন্য বিষয় চলে যাওয়ার সময় নেই। দেখুন আমি একটা কথা বলছি, অন্যরা বলুন, আমাদের আমি হাতে খুব সময় সিম্পল কম। কথা বলছি। আমি কইনুর আগে সুস্মিতার কথাটা শুনি। এই পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিতে যে নীতি আয়োগ তুলে দাও, প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনো, আপনি একমত? একমত। তার কারণ হচ্ছে নীতি আয়োগ হচ্ছে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বলে, এটা হচ্ছে পলিসিটাকে পরিবর্তন করে, বাট নতুন করে কোনো পলিসিকে তারা প্রয়োগ করতে পারে না। কিন্তু সেখানে নীতি আয়োগের আমার মনে হয় না এখানে কোনো, আমাদের দলের তরফ থেকেও এটা বলা হয়েছে যে কোনো এইটা 5 ইয়ার্স প্ল্যানিং যেটা ছিল আগে 1950 সালে জওহরলাল নেহরু যেটা। আপনি এটা একমত কেন হলেন? কারণ প্ল্যানিং কমিশনটা কংগ্রেসের ব্রেন চাইল্ড। না একদম না। এটা যদি কংগ্রেসের ব্রেন চাইল্ড না হতো তাহলে আপনি বিরোধিতা করতেন। না আপনি ভুল জায়গায় ধরলেন। আপনি যদি সেই কথাটাই বলেন, এখন যে না, আমি কেন বলছি, আমি বলছি এই জন্য সুস্মিতা, যে কংগ্রেসের একজন শীর্ষ নেতা বলতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির সঙ্গে আমরা একমত। আপনি এই টেবিলে বসে যেটা বলছেন সেটা কিন্তু দিল্লির কোন কংগ্রেসের শীর্ষ নেতারা বলছেন না। এইটার পিছনে কে বলেছে? জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা যাবে না বলে অনেকদিন আগে থেকেই বলছে যে কোন নীতি আয়োগ কোনো দরকার নেই। আজকে বলার দরকার ছিল, আজকে বলার দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা জেনুইন। এই কথাগুলো বলছে বলে আজকে সারাক্ষণ টেবিলে আপনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি, তাই বলে ওই দিনই কংগ্রেসকে কিছু স্টেটমেন্ট দিতে হবে তার কোনো মানে দেবেন না। রাহুল গান্ধী কোথাও যদি অপমানিত হন তাহলে তো তৃণমূল কংগ্রেসের যারা সংসদীয় দলের নেতা তারা তার প্রতিবাদ করেন। রাহুল গান্ধীর মাইক বন্ধ করা কেন হলো এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের আপনি করেছেন কিনা কইলো আমি ইন্টারেস্টেড নই। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছেন কিনা, ডেরেক ওব্রায়েন করেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। না জয়রাম রমেশ কি কংগ্রেসের বাইরে? ডেরেক ওব্রায়েন যেমন করছে, জয়রাম রমেশ তো করছে। দেখুন এটা লজিক্যাল দিক আছে। লজিক্যাল দিক হচ্ছে নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনটা করাটা তো মিনিস্ট্রি করতে পারতো।
এই কাজটা প্ল্যানিং কমিশনের যে কাজটা তারা মিনিস্ট্রি করতে পারতো, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মিনিস্ট্রি করতে পারতো। আলাদা করে স্ট্যাটিউটরি একটা বডি তৈরি করার কারণ কি আছে? আলাদা করে স্ট্যাটিউটরি বডি তৈরি করার কারণ আছে, কারণ একটা স্পিরিট অফ দি কনস্টিটিউশনে বিশ্বাস ছিল যে একটা গভর্নমেন্ট, সে গভর্নমেন্টের কাছে ওপেনিংটা সিঙ্গেল ডাইমেনশন, প্ল্যানিং কমিশনের কাছে ডাইমেনশনটা মাল্টি ডাইমেনশন হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলতে পারতো এবং তার এক্সিকিউশন হতো। এবার তার যখন আপনি অ্যালোকেশন করার ক্ষমতা তার থেকে তুলে নিচ্ছেন, তার মধ্যে সে বেসিক্যালি নাকদাতহীন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সবচেয়ে বড় পয়েন্ট ফালতু ডিসকাশন। কিন্তু সবসময় তো তা হয় না। ধরুন কেউ তো একটা নীতি নির্ধারক হতেই পারে, তিনি নীতিটা নির্ধারণ করে দেবেন, একটা ফোকাস করে দেবেন, একটা টার্গেট সেট করে দেবেন, বাকিরা সেই রাস্তায় উইল এক্সিকিউট। এক্সিকিউশনের অ্যালোকেশন চলে আসছে কিন্তু গভর্নমেন্টের কাছে। এই জায়গাটা ডাইরেক্টলি গভর্নমেন্ট না করে স্ট্যাটিউটারি বডিকে দেওয়ার অর্থটাই এটা ছিল যে গভর্নমেন্ট দেখবে সিঙ্গেল ডাইমেনশন, এটা মাল্টি ডাইমেনশন দেখবে। এটাই মমতা কিন্তু কথা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, এক মিনিট আমি এই আর্গুমেন্টের উপরে গিয়ে এক মিনিট একটা কথা কোহিনুর আপনাকে বলতে চাই যে দেখুন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, কংগ্রেস সেই দাবির সঙ্গে সহমত হতে পারে, কিন্তু তার দাবি মানে এটা এক্সিকিউটেড হবে, নীতি আয়োগ বাতিল হয়ে কালকে প্ল্যানিং কমিশন ফিরবে, এরকম তো নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নীতি আয়োগের বৈঠকে আর আসবো না। তাহলে আগামী 25 বছর যদি নীতি আয়োগ তার টার্গেট সেট করে আর সেখানে পশ্চিমবঙ্গের পার্টিসিপেশন না থাকে, তাহলে পশ্চিমবঙ্গের আমি আপনাকে বলছি এই গভর্নমেন্ট না মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না, সেক্ষেত্রে নীতি আয়োগ আর হ্যাপি বার্থডে বলতে পারবে না। সেই কথাটা ছেড়ে দিন, ফিউচারে কি হবে। কিন্তু নীতি আয়োগ দিনের শেষে ইউজলেস, এটা প্রমাণিত হয়েছে। তবে আপনি যে অনুদান ভিত্তিক পশ্চিমবঙ্গ করতে হবে তো ওই উদ্দাদে একটা জিনিস দেখলেন তো, পশ্চিমবঙ্গ থেকে ক্লাবেদের 15-20 মিনিট আগে তৃণমূলের বিরোধিতাটা চেঁচামেচি করার পর তৃণমূলে একমতে পরিণত হয়, এটা মাঝে মাঝে করতে। আমি একদম শেষে প্রফেসর চৌধুরী আপনাকে দু লাইন বলবার দিতে চাই, সময় দিতে চাই জাস্ট এই ব্যাপারে যে নীতি আয়োগের বিরুদ্ধে যতই বিরোধীরা কথা বলুন, কংগ্রেস বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, নীতি আয়োগ থাকবে। আর যদি পশ্চিমবঙ্গের পার্টিসিপেশন সেখানে না থাকে, আরে আমরা তো সরকার এখানে বড় ভাই, তো আমরা আরে আপনারা অনেকক্ষণ বলেছেন। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি বললেন সেখানে আমার এটাই বক্তব্য, নীতি আয়োগ হোক কি প্ল্যানিং কমিশন হোক, যেহেতু এটা সম্পূর্ণ দেশের একটা নীতি নির্ধারক প্ল্যাটফর্ম, সেখানে অপোজিশনের এটাকে বয়কট করা আদৌ দেশের স্বার্থে নয়। প্রথমত এমন এটা প্রমাণ করতে পারে যে গিয়ে আমাদের বলতে দেওয়া হয়নি বা এর মধ্য দিয়ে কোনো অ্যালোকেশন হচ্ছে না, এই প্রশ্নগুলো তুলতে পারে। কিন্তু তোলা সত্ত্বেও যেহেতু মিডিয়ার একটা চোখ থাকে, জনসাধারণের একটা চোখ থাকে, সেখানে যাওয়া উচিত, বক্তব্য রাখা উচিত। প্রথমত দেখুন অন্য জায়গা থেকে আজকে আমাদের হাতে সময় শেষ প্রফেসর চৌধুরী, আমি জানি নীতি আয়োগ নিয়ে যে লাস্ট মাই কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য আউটকাম। নীতি আয়োগ নিয়ে এই আলোচনাটা আগামীকাল বা পরশু বা তারপরের দিন হবে না। আলোচনা কি নিয়ে হবে? ইন্ডিয়া জোটের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের বা এইভাবে নীতি আয়োগের বৈঠকে গিয়ে তিনি যোগ দেওয়ার কি প্রভাব পড়বে কিনা, ইন্ডিয়া জোটের ঐক্য অনৈক্য এইসব নিয়ে হয়তো আলোচনা হবে। আপনি যেটা বললেন যে এর ভূমিকাটা কারেক্ট কিনা, না সব সরকারকেই যাওয়া উচিত, বক্তব্য রাখা উচিত। আউটকামের জায়গা থেকে বলছি, প্ল্যানিং কমিশনে অ্যালোকেশন যেভাবে হতো, ব্রড অ্যালোকেশন, 5 ইয়ার প্ল্যানের মতন করে যে অ্যালোকেশন হতো, সেটা হওয়া উচিত। যদি নিয়ে এখন আর আলোচনা করার সুযোগ নেই। এনিওয়ে, অনেক ধন্যবাদ কোহিনুর, সুস্মিতা, পৃথ্বীরাজ, প্রফেসর চৌধুরী, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য। আমি একদম শেষে আমাদের দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও ছিলেন। এবং আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা আমাদের আজকের এই টেবিলে আলোচনা হয়েছে, যার জন্য একটু নির্দিষ্ট সময় আমরা পেরিয়ে গিয়েছি ইতিমধ্যে। অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন আজকের এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।